শ্মশানঘাটে খেলা শেষ করলো ইনকা আর রনিতের ঝাঁপিয়ে দামোদর সরকার মিলে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপিকে অনেক দোষারোপ করতে থাকে দীপের মা বলতে লাগলো এই মেয়েটার জন্য সবটা হয়েছে, ও পাপি। তখন এই দীপ হাত জোর করে তার মাকে বলতে লাগলো, মা দয়া করে আজকের দিনে তুমি ওকে এইভাবে অপমান করো না। এদিকে ইনকা আর রনিত মিলে প্ল্যান করতে থাকে কি করে তাড়াতাড়ি করে ওই দামোদর সরকারকে শ্মশানঘাটে নিয়ে যাওয়া যায়। আর তখনই ঝাঁপি সেদিক দিয়ে বেরোতে যায়। ঝাঁপি তখন ওদের দুজনকে একসাথে দেখে ওদের দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো, এই দুটো বাড়ির এরকম একটা ক্রাইসিসের দিনে কি করছে। এরপরে ঝাঁপি বেরিয়ে যায়। ইনকা তখন বলতে লাগলো, ঝাঁপি কোথায় বেরিয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না। তখনই রনিত বলতে লাগলো, যেখানে ইচ্ছে ঝাঁপি চলে যাক না, তাতে আমার কি? আমার এখন সময় হলো ও শশী ডাক্তারের যে ঘড়ির টাইমটা সেটা পাল্টে ফেলতে হবে। না হলে ওই যে রিপোর্টটা সেটা আমরা কিছুতেই হাতে পাবো না। আর এটা যতক্ষণ না হাতে পাই ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু দামোদর সরকারের যে সৎ কাজ সেটা করতে পারবো না। ইনকা তখন বলতে লাগলো, ও কি করে করবে রনিত? ওই শশী ডাক্তারের ঘড়ির টাইমটা অ্যাক্সেস তুমি কি করে করবে? তখন বলতে লাগলো, আমার লোক এতক্ষণে সেখানে পৌঁছে গিয়েছে। ইনকা তখন বলতে লাগলো, বাহ! রনিত তো দেখছি এবার সমস্ত কাজ খুব ফাটাফাটি করছে। রনিত তখন বলতে লাগলো, এই রনিত সরকার না আর একটা কামও কাঁচা করবে না, সমস্ত কাজ করবে প্ল্যান করে, যাতে কোনো রকম ধরা না পড়ে। ইনকা তখন বলতে লাগলো, রনিত আমার থেকেও একগুণ ছাপিয়ে গেছে। আমি বুঝতে পারছি সমস্ত খেলাটা না ও খুব পাকাভাবে খেলছে। এদিকে রনিত মনে মনে বলতে লাগলো, শশী ডাক্তারের ঘড়ির টাইমটা এক্সচেঞ্জ করতে পারলে তাহলে আমরা সেই ডাক্তারের রিপোর্টটা পেয়ে যাব। আর সেটা পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা দামোদর সরকারের সৎকারের কাজ শুরু করতে পারবো। এদিকে সেই শশী ডাক্তারের কেবিনে একজন মহিলা ছদ্মবেশে ডাক্তার দেখাতে আসে। আর সেই ছদ্মবেশী মহিলাটাই হলো ঝুমা। ঝুমা তখন বলতে লাগলো, ডাক্তারবাবু আমার প্রচণ্ড বুকে ব্যথার জ্বর। তখন ডাক্তারবাবু বলতে লাগলো, এ কি আপনি একা এসেছেন, আপনার সাথে কেউ আসেনি? তখন বলতে লাগলো, না না আমার সাথে কে আসবে, আমার তো কেউ নেই, আমি একাই এসেছি। তখন ডাক্তারবাবু বলতে লাগলো, এদিকে হাতটা দিন তো আমি দেখি আপনার প্রেশারটা ঠিক আছে কিনা। আর তখনই চালাকি করে ঝুমা তার চায়ের কাপটা ফেলে দেয়। আর শশী ডাক্তার তখন বলতে লাগলো, এমা আপনি এটা কি করলেন? তখন ঝুমা বলতে লাগলো মনে মনে, আমি এটা যদি না করতাম তাহলে আমি ঘড়ির টাইমটা এক্সচেঞ্জ কি করে করব? শশী ডাক্তার তখন সেই চাগুলি টিস্যু দিয়ে মুছে বলতে লাগলো, আমি হাতটা পরিষ্কার করে আসি, আপনি প্লিজ এখানে ২ মিনিট অপেক্ষা করুন। আর এই সুযোগটাই বুঝে যে ঝুমা কাজিয়ে লাগিয়ে নিয়ে ঝুমা তখন ওই ঘড়ির, এমনকি শশী ডাক্তারের ঘড়ি, মোবাইল সবকিছুর টাইমটা এক্সচেঞ্জ করে দেয়। এদিকে ডাক্তারবাবু তখন সেখানে আসে আর এসে বলতে লাগলো, ঠিক আছে আমি আপনাকে চেক আপ করে দিচ্ছি। এই বলে সেই ছদ্মবেশী ঝুমাকে চেক আপটা করে দেয়। এদিকে দেখা যায় সেই ঝাঁপি চলে যায় মা ছাড়া লক্ষ্মীর মন্দিরে। আর সেখানে গিয়ে মা ছাড়া লক্ষ্মীকে বলতে লাগলো, মা এটা হতে পারে না। তোমার উপর আমার অগাধ বিশ্বাস ছিল। এভাবে তুমি আমার বিশ্বাসটা চুরমার করে দিতে পারো না। তুমি একজন সুস্থ সবল মানুষকে এভাবে হঠাৎ করে কেড়ে নিতে পারো না। অন্যদিকে দেখা যায় বাড়িতে এ সে চূর্ণির বাবা এসে যখনই তার দাদার গায়ে হাত দিতে যাবে তখনই রেগে যায় জেঠিমা। আর বলতে লাগলো, খবরদার ঠাকুরপো, তুমি তোমার দাদার গায়ে হাত দেবে না। তুমি তো এটাই চেয়েছিলে। তুমি যে হাতে তোমার দাদাকে মারতে গিয়েছিলে সেই হাত দিয়ে তুমি আমার স্বামীকে স্পর্শ করবে না। তুমি তো এখন খুশি। কারণ তুমি এটাই চেয়েছিলে আর এটাই হয়েছে। তখনই সে কান্না করতে থাকে আর বলতে লাগলো, ও সত্যি বৌদি, আমি একসময় এটা চেয়েছিলাম ঠিকই। কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমার মাথা থেকে না কত বড় ছাদ চলে গিয়েছে। আমাকে ক্ষমা করে দাও বৌদি। কিন্তু দীপের মা কিছুতেই শান্ত হয় না। দীপের মা বলতে লাগলো, তোমাকে ক্ষমা আমি কোনোদিন করব না। এখন তুমি শান্তিতেও, মানুষটা চলে গিয়েছে। দেখো মানুষটা কিভাবে এ এ শুয়ে আছে। আর তোমার এখন খুব আনন্দ হচ্ছে। সেটা আমি বুঝতে পারছি। তোমার আনন্দ হওয়ারই কথা। কারণ তোমার জন্যই তো সবকিছু হয়েছে। সবকিছু হয়েছে তোমার জন্য। এই মানুষটা তোমার জন্য কি না করেছে। এদিকে রোদ বলতে লাগলো, এই ড্রামাটা যে কখন শেষ হবে সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে ভয় পেতে থাকে বিতি। বিতি তখন ইনকাকে বলতে লাগলো, ইনকাদি আমার না বড্ড ভয় করছে। ইনকা তখন বলতে লাগলো, চুপচাপ দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা দেখতে থাকো, বাড়াবাড়ি করো না। এইদিকে রূপনারায়ণ বাবু কান্না করতে থাকে তার দাদার জন্য। আর তখনই রনিকে কাছে এসে দীপকে বলতে লাগলো, দীপ আমাদেরকে তো এবারে এগোতে হবে। এর যতক্ষণ না পর্যন্ত রিপোর্টটা হাতে না আসে ততক্ষণ তো আমরা কোনো কিছু করতে পারবো না। বাকি কাজগুলো তো আমাদের করতে হবে। দীপ তখন বলতে লাগলো, রিপোর্ট? তখন রনিত বলতে লাগলো, হ্যাঁ শশী ডাক্তার বলেছে না ৪ ঘন্টা পর রিপোর্টটা দেবে, তারপর তো আমাদের কাজটা শুরু করতে হবে। আর দীপ তখনই ই তার বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো, বাবা আমি তোমার ভালো ছেলে হতে পারলাম না। তুমি তো চেয়েছিলে তোমার মেয়ে ঝাঁপির দায়িত্ব যেন আমি নিই। আর সেই দায়িত্ব আমি পালন করতে পারিনি। আমি তোমার ভালো ছেলে হতে পারলাম
পারলাম না এই বলে খুব কান্নাকাটি করতে থাকে। এদিকে ঠাম্মিও কান্না করতে থাকে তার ছেলের জন্য। অন্যদিকে রনিত হাসতে থাকে আর বলতে লাগলো, এদের ড্রামা কখন যে শেষ হবে কিছুই বুঝতে পারছি না। ইনকা তখন বলতে লাগলো, এই তো শুরু হয়ে গেল আবার আরেক ড্রামা। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটা সেরে ফেলতে হবে। তখন রনিত চালাকি করে দীপকে বলতে লাগলো, দীপ আর সময় নেই হাতে। ৪ ঘন্টা হয়ে গেছে। এবার ফোনটা কর। তখন দীপ ফোন করে শশী ডাক্তারকে। শশী ডাক্তার তখন বলতে লাগলো, এত তাড়াতাড়ি ১১টা বেজে গেছে। এই বলে শশী ডাক্তার ঘড়ির দিকে তাকালে দেখতে পায় সত্যি ১১টা বেজে গেছে। তখনই শশী ডাক্তার বলতে লাগলো, ঠিক আছে আমি রিপোর্ট নিয়ে আসছি। তুমি তোমরা বাকি ব্যবস্থা করো। অন্যদিকে মা ছাড়া লক্ষ্মীর মন্দিরে বসে, বসে ঝাঁপি কান্নাকাটি করতে থাকে আর হাতে আগুন নিয়ে মায়ের আরাধনা করতে থাকে আর বলতে লাগলো, আজ থেকে তোমার ওর আমার সমস্ত বিশ্বাস চলে যাবে। তুমি কিছু একটা করো। বাবাকে তুমি বাঁচিয়ে দাও। বাবার কিচ্ছু হয়নি। আমি জানি বাবার কিচ্ছু হয়নি। অন্যদিকে সেই মুহূর্তে ঝাঁপির কাছে ফোন করে দীপ আর বলতে লাগলো, আমরা বাবাকে নিয়ে না শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছি। এই কথাটা বলার সাথে, সাথে ঝাঁপি তখন বলতে লাগলো, মা ছাড়া লক্ষ্মী এটা তুমি কি করলে? সত্যি কি তাহলে সবকিছু শেষ হয়ে গেল? বাবাকে কি আমরা আর কোনোদিন ফিরে পাবো না? এদিকে তো খুব খুশি হয়ে যায় রনি। রনি তখন বলতে লাগলো, বাহ! ঝাঁপি তাহলে মা ছাড়া লক্ষ্মীর মন্দিরে আছে? ভালোই তো হয়েছে। আমরা আমাদের কাজটা সেরে ফেলতে পারবো। আর তখনই ঝাঁপি যে মন্দিরে আছে সেই মন্দিরের পুরোহিত একটা মহিলাকে বলতে লাগলো, তার ছেলে নাকি স্কুলে যাবে না আজকে ১০টা বেজে গেছে। ঝাঁপি তখন মন্দিরের ঘড়িটার দিকে তাকিয়ে বলতে লাগলো, ওমা! এখানেও তো ১০টা। তাহলে আমার মোবাইলে ১১টা কি করে বেজে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইদিকে তাড়াহুড়ো করে রনি তার ইনকা প্ল্যান করে দামোদর সরকারকে বাড়ি থেকে বের করার প্ল্যান করতে থাকে। তখন ঝাঁপি বলতে লাগলো, আমি একবার চুন্নিকে ফোন করে দেখি। চুন্নিকে ফোন করে বলতে লাগলো, চুন্নি কি হয়েছে রে চুন্নি? তখন বলতে লাগলো, ওরা জেঠুকে নিয়ে যাচ্ছে। তখনই ঝাঁপি বলতে লাগলো, তোর মোবাইলে কয়টা বাজে দেখ তো? চুন্নি তখন বলতে লাগলো, কেন ১১টা? তখন বলতে লাগলো, তোর ঘড়িটা? তোর ঘরের ঘড়িটার দিকে দেখতো। তখন ঘড়িটা দেখে বলতে লাগলো ১১টা। তখনই ঝাঁপি বলতে লাগলো, ও তাহলে তাহলে নিশ্চয় কোনো গন্ডগোল হয়েছে। এরপরে ঝাঁপি পুরোহিতকে বলতে লাগলো, পুরোহিত মশাই আপনাদের মন্দিরের ঘড়ি কি ঠিক আছে না স্লো হয়ে গেছে? পুরোহিত মশাই তখন বলতে লাগলো, না মন্দিরের ঘড়ি তো ঠিক আছে। আমি বাড়ি থেকে বেরোনোর সময় ১০টার দিকে এসেছি আর আমি ১০টার সময় প্রতিদিন ঠাকুরকে ভোগ লাগাই। তখন ঝাঁপি বলতে লাগলো, এই সময়ের ব্যবধানে নিশ্চয় কোনো একটা গন্ডগোল হয়েছে। আর তখন মাছাড়া লোকের বাহন পেঁচায় এসে ইঙ্গিত করে। আর ঝাঁপি তখন বলতে লাগলো, তাহলে কি বাবা বেঁচে আছে? এ সময়ের ব্যবধানে কেউ কোনো কিছু একটা গন্ডগোল করছে না। আমাকে বাবাকে বাঁচাতে হবে। আমাকে এক্ষুনি শ্মশানঘাটে যেতে হবে। এইদিকে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় দামোদর সরকারকে। কিন্তু নামের স্পেলিং ভুল থাকায় শ্মশানঘাটে দামোদর সরকারকে তারা পোড়ানোর জন্য নির্দেশ দেয় না। তখনই রনিত বলতে লাগলো, এখানে ঝামেলা হতে হলো না, আমাদেরকে অন্য শ্মশানে যেতে হবে। এই বলে চালাকি করে রনিত সেখান থেকে দামোদর সরকারকে নিয়ে অন্য একটা শ্মশানে চলে যায়। কিন্তু অন্যদিকে ঝাঁপি স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে আর বলতে লাগলো, বাবা তোমার মেয়ে আসছে। তোমাকে তোমাকে কিচ্ছু হতে দেবে না। তুমি আবার বাড়ি ফিরবে। তাও আমার সাথে জীবিত হয়ে। এই বলে ঝাঁপি স্কুটি চালিয়ে সেই শ্মশানঘাটে চলে আসে। কিন্তু সেখানে ওই লোকটা বলে যে ওরা সেখান থেকে চলে গিয়েছে। তখন ঝাঁপি ওই আরেকটা শ্মশানে গিয়ে ওদেরকে হাতে নাতে ধরে ফেলে আর বলতে লাগলো, কি ভেবেছিস রনি তিনকা তোদের খেলা এবার আমি শেষ করব। আর সেই মুহূর্তে দামোদর সরকারও ও বলতে লাগলো